তুরস্কের রাজধানী আঙ্কারা এবং বসফরাস প্রণালীর তীরবর্তী ইস্তাম্বুলের আকাশ আজ এক অদ্ভুত মায়াবী কুয়াশায় ঢাকা। চারপাশের ঐতিহাসিক ইমারতগুলো যেন চুপচাপ দাঁড়িয়ে দেখছে একবিংশ শতাব্দীর এক নতুন ভূরাজনৈতিক দাবার চাল। বাইরে থেকে দেখলে মনে হবে সবকিছু কত শান্ত, কিন্তু তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সুরক্ষিত শব্দ নিরোধী ওয়ার রুমগুলোতে আজ কোনো ঘুম নেই। সেখানে উপস্থিত আছেন তুরস্কের শীর্ষ সামরিক কর্তারা, আর তাদের ঠিক বিপরীতে বসে আছেন এমন একজন মানুষ যার কাঁধে একটি স্বাধীন রাষ্ট্রের ৫৬,০০০ বর্গমাইলের নিরাপত্তা রক্ষার চুক্তির দায়িত্ব। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দায়িত্ব গ্রহণের পর এটি সেনাপ্রধানের প্রথম তুরস্ক সফর। ৫ দিনের এই সফরকে বাইরে থেকে হয়তো একটি সাধারণ সৌজন্য সফর হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু আন্তর্জাতিক সামরিক কূটনীতির আতশ কাচের নিচে এটি কোনো সাধারণ সফর নয়। এই সফরের পরতে পরতে লুকিয়ে আছে এমন সব রোমহর্ষক গোপনীয়তা যা আক্ষরিক অর্থেই দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্রে এক প্রলয়ঙ্কারী ভূমিকম্পের জন্ম দিতে যাচ্ছে। এত গোপনীয়তা কেন? কেন সেনাপ্রধানের এই সফর নিয়ে এত লুকোচুরি? কারণ এই সফরের সময়সূচি অনুযায়ী সেনাপ্রধান শুধু তুরস্কের সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন না, তিনি পরিদর্শন করছেন তুরস্কের সেই সব অতি গোপনীয় প্রতিরক্ষা শিল্প ও কারখানাগুলো যেখানে তৈরি হয় বিশ্বের মোড়লদের রাতের ঘুম হারাম করা সব মারণাস্ত্র। আর ঠিক এই সফরের মাঝখানে আঙ্কারা থেকে এমন একটি ঘোষণা এলো যা বিশ্ব সামরিক মহলে এক বিশাল সাইক্লোন তৈরি করে দিল। তুরস্কের প্রতিরক্ষা শিল্প কর্তৃপক্ষ হঠাৎ করেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে এক অভাবনীয় ঘোষণা দিল। তারা জানালো, তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সবচেয়ে আধুনিক এবং ভয়ঙ্কর দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা সাইপার সিস্টেম প্রথমবারের মতো একটি বিদেশি রাষ্ট্রের কাছে বিক্রি করা হয়েছে। কিন্তু চমকটা এখানে নয়। চমকটা হলো এত বড় একটি মেগা ডিল হয়ে গেল, অথচ তুরস্ক সেই ক্রেতা দেশের নামটি সম্পূর্ণ গোপন রাখল। তারা বলল একটি অজ্ঞাত দেশের কাছে এটি রপ্তানি করা হয়েছে। কেন সেই দেশের নাম এখনো প্রকাশ করা হয়নি? আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্যের একটি অলঙ্ঘনীয় নিয়ম হলো, যখন কোনো দেশ এমন কোনো মারণাস্ত্র বা কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থা কেনে যা তার প্রতিবেশীদের জন্য চরম মাথা ব্যথার কারণ হতে পারে, তখন কৌশলগত কারণেই সেই দেশের নাম গোপন রাখা হয়, যতক্ষণ না সেই সিস্টেম ওই দেশের মাটিতে এসে পৌঁছাচ্ছে এবং ইনস্টল বা স্থাপন করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত শত্রুকে অন্ধকারে রাখাটাই হলো সবচেয়ে বড় সামরিক কূটনীতি। আর এখান থেকেই শুরু হয় আন্তর্জাতিক সামরিক বোদ্ধাদের নানা জল্পনা কল্পনা। এই অজ্ঞাত দেশটি কে? সম্ভাব্য কয়েকটি দেশের তালিকা যখন ঘাটাঘাটি শুরু হলো, তখন প্রতিটি দেশের গোয়েন্দা সংস্থার নজর ঘুরে ফিরে একটি নির্দিষ্ট বিন্দুর দিকেই এসে আটকে গেল, আর সেই বিন্দুটি হলো বাংলাদেশ। এটি কি শুধুই কাকতালীয়? বাংলাদেশ সেনাপ্রধান ঠিক এই সময়ে তুরস্কে অবস্থান করছেন। বাংলাদেশ নিজেদের আকাশ প্রতিরক্ষাকে নিশ্চিত করার জন্য দীর্ঘমেয়াদী মেগা পরিকল্পনা হাতে নিয়েছে, আর ঠিক তখনই তুরস্কের এই দীর্ঘপাল্লার মিসাইল সিস্টেম বিক্রির ঘোষণা। দাবার বোর্ডে যেন প্রতিটি ঘুঁটি একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকেই এগোচ্ছে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে গত কয়েক বছর একটি বিষয় অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে। বাংলাদেশ আর শুধু বিশ্বের অস্ত্র ব্যবসায়ীদের ক্রেতা বা কাস্টমার হয়েই থাকতে চায় না। একটা সময় ছিল যখন আমরা পরাশক্তিগুলোর কাছে হাত পাততাম, তারা তাদের বাতিল হওয়া পুরনো প্রজন্মের অস্ত্র আমাদের গছিয়ে দিত। কিন্তু আজকের বাংলাদেশ সেই পরাধীনতার খোলস ছেড়ে বেরিয়ে এসেছে। বর্তমান নীতি নির্ধারকরা প্রমাণ করে দিয়েছেন যে আমরা শুধু অস্ত্র কিনব না, আমরা প্রতিরক্ষা প্রযুক্তি আনব, যৌথ উৎপাদন করব এবং নিজেদের সামরিক শিল্পের সক্ষমতা বাড়িয়ে স্বাবলম্বী হব। এই বিশাল পরিবর্তনের সবচেয়ে বড় এবং বিশ্বস্ত অংশীদার হয়ে উঠছে তুরস্ক। একসময় বাংলাদেশের প্রধান প্রতিরক্ষা অংশীদার ছিল চীন, আজও সেই অবস্থান হয়তো আছে, কিন্তু সাম্প্রতিক সময়ে তুরস্ক এমন গতির সাথে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে প্রবেশ করছে যা অনেকের কাছেই একেবারে বিস্ময়কর। মাত্র কয়েক মাস আগেও বাংলাদেশের সঙ্গে তুরস্কের সম্পর্ক ছিল মূলত ড্রোন, সাজোয়া যান আর রকেট লঞ্চার ঘিরে, কিন্তু হঠাৎ করেই এই ছবিটা আমূল বদলে যেতে শুরু করেছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এই ঐতিহাসিক তুরস্ক সফরে শুধু অস্ত্র কেনা নিয়ে আলোচনা হয়নি, আলোচনা হয়েছে বাংলাদেশের মাটিতে বাইরাক্তার TB2 ড্রোনের যৌথ উৎপাদন কারখানা স্থাপনা নিয়ে। যদি এটি সত্যি সত্যি বাংলাদেশে বাস্তবায়িত হয়, তবে বাংলাদেশ প্রথমবারের মতো উচ্চ প্রযুক্তির সামরিক ড্রোন উৎপাদনের সক্ষমতা অর্জনের পথে এমন এক ধাপ এগোবে যা দক্ষিণ এশিয়ায় ভারতের মতো পরাশক্তির জন্য এক বিশাল চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। তুরস্ক কেন আসলে এতটা গুরুত্বপূর্ণ? কেন বাংলাদেশ তুরস্কের দিকে এত বেশি ঝুঁকছে? কারণ বিশ্বের প্রতিরক্ষা শিল্পে এখন তুরস্কের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। একসময় যে দেশ বিদেশ থেকে অস্ত্র কিনত, আজ সেই তুরস্ক বিশ্বের অন্যতম বড় অস্ত্র রপ্তানিকারক দেশ। তাদের তৈরি বাইরাক্তার TB2 ড্রোন, আকিঞ্জি,
কিরপি, MRAP কোবরা সাজোয়াজান, TRG-230 রকেট সিস্টেম এবং এখন এই সাইপার এয়ার ডিফেন্স সিস্টেম বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর তুরস্কের বাইরাক্তার ড্রোন যেভাবে রাশিয়ার বিশাল বিশাল ট্যাঙ্ক আর কনভয়গুলোকে খেলনার মতো ধ্বংস করেছিল তা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেছে। আর এরপর থেকেই তুরস্কের প্রতিরক্ষা শিল্পের প্রতি পুরো বিশ্বের আগ্রহ বহুগুণ বেড়ে গেছে। বাংলাদেশ ইতিমধ্যেই তুরস্ক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম নিজেদের ভল্টে যুক্ত করে ফেলেছে। এর মধ্যে আছে TRG-300 গাইডেড রকেট সিস্টেম, মাইন রেজিস্ট্যান্ট সাজোয়াজান এবং কোবরা ট্যাকটিক্যাল আর্মড ভেহিকল। কিন্তু এখন খেলাটা কেবল স্থলযুদ্ধে সীমাবদ্ধ নেই, আসল লড়াইটা এখন আকাশের। যদি সত্যি সেই অজ্ঞাত ক্রেতা বাংলাদেশ হয়ে থাকে তবে এই সাইপার মিসাইল সিস্টেম বাংলাদেশের জন্য কতটা গেম চেঞ্জার হতে পারে। সাইপার হলো তুরস্কের তৈরি সবচেয়ে আধুনিক দীর্ঘপাল্লার সারফেস টু এয়ার মিসাইল বা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এটি অনেকটা রাশিয়ার S-400 বা আমেরিকার প্যাট্রিয়ট মিসাইলের মতো কাজ করে। এই সিস্টেমের কাজ কি? এর কাজ হলো একটি দেশের আকাশসীমাকে একটি অদৃশ্য কাচের গম্বুজ বা আয়রন ডোমের মতো ঢেকে দেওয়া। যদি কোনো শত্রু দেশের যুদ্ধবিমান, ব্যালিস্টিক মিসাইল বা ড্রোন আমাদের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করে তবে এই সাইপার সিস্টেম শত কিলোমিটার দূর থেকেই রাডারে তা শনাক্ত করবে এবং মাঝ আকাশে তাকে ভস্মীভূত করে দেবে। বাংলাদেশ নতুন যুদ্ধবিমান, নতুন রাডার, বিমান ঘাঁটির আধুনিকায়ন এবং দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যে মেগা পরিকল্পনার পথে এগোচ্ছে, সাইপার হতে পারে সেই পরিকল্পনার সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর মুকুট। যদি এই মিসাইল সিস্টেম বাংলার মাটিতে স্থাপিত হয় তবে ভারতের রাফাল বা সুখোই যুদ্ধবিমানগুলো বাংলাদেশের সীমানার দিকে নজর দেওয়ার আগে 10 বার নিজেদের ধ্বংসের কথা চিন্তা করতে বাধ্য হবে। এই পুরো ঘটনা প্রবাহে সবচেয়ে বেশি অস্বস্তিতে আছে কে? উত্তরটা খুবই সোজা, নয়াদিল্লির সাউথ ব্লক। ভারতের নিরাপত্তা বিশ্লেষক এবং সামরিক থিঙ্ক ট্যাঙ্কগুলো আজ রীতিমতো আতঙ্কে ভুগছে। তারা অত্যন্ত নিবিড়ভাবে বাংলাদেশ এবং তুরস্কের এই ক্রমবর্ধমান সামরিক সম্পর্কের দিকে নজর রাখছেন। ভারত সবসময় চাইতো বাংলাদেশ যেন সামরিকভাবে দুর্বল থাকে এবং তাদের উপর নির্ভরশীল থাকে। কিন্তু আজ যখন তারা দেখছে যে ঢাকা সরাসরি তুরস্কের সাথে হাত মিলিয়ে নিজেদের মাটিতে ড্রোন কারখানা বানাচ্ছে এবং সম্ভবত দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনে ফেলছে, তখন তাদের দীর্ঘদিনের আধিপত্যবাদী স্বপ্ন আক্ষরিক অর্থেই ধুলোয় মিশে যাচ্ছে। দিল্লি বুঝতে পারছে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা মানচিত্রে নীরবে এক নতুন সমীকরণ আঁকা হচ্ছে। বাংলাদেশ এখন আর ভারতের ব্যাকইয়ার্ড বা পেছনের উঠান নয়। বাংলাদেশ এখন এমন এক সামরিক দুর্গ হয়ে উঠছে যার গায়ে আঁচড় কাটার ক্ষমতা এশিয়ায় খুব কম দেশেরই থাকবে। রাত শেষ হয়ে আসছে আঙ্কারার বুকে। বসফরাস প্রণালীর নীল জলে হয়তো ভোরের আলো ফুটতে শুরু করেছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হয়তো তার এই ঐতিহাসিক সফরের শেষ বৈঠকগুলো সেরে দেশের পথে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি হয়তো কোনো আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এই সাইপার মিসাইলের কথা স্বীকার করবেন না। দুই দেশই হয়তো তাদের এই গোপনীয়তার দেয়াল আরও শক্ত করে তুলে রাখবে। কিন্তু একটি সামরিক এবং ভূকৌশলগত থ্রিলার আজ তার সবচেয়ে চরম এবং শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়েছে। দাবার বোর্ডে বাংলাদেশ তার তুরুপের তাসটি অত্যন্ত নিখুঁত এবং নিঃশব্দে চেলে দিয়েছে। ঘড়ির কাঁটা এগোচ্ছে। খুব শিগগিরই হয়তো এমন এক দিন আসবে যেদিন ভোরের আলো ফোটার ঠিক আগে বাংলাদেশের কোনো এক সুরক্ষিত ঘাঁটিতে এসে পৌঁছাবে কন্টেইনার ভর্তি সেই যান্ত্রিক দানবগুলো। সাসপেন্স এখন তুঙ্গে। এই সাইপার মিসাইল কি সত্যি বাংলাদেশের আকাশকে নিশ্চিদ্র করবে? ভারতের রাফায়েলের অহংকার কি এই তুর্কি প্রযুক্তির সামনে মাটির সাথে মিশে যাবে? আগামী দিনগুলোতে সাইপার মিসাইলের সক্ষমতা, বাংলাদেশের বর্তমান এয়ার ডিফেন্সের সীমাবদ্ধতা এবং ভারত তুরস্কের ভূ রাজনীতি নিয়ে কি নতুন রহস্য উন্মোচিত হতে যাচ্ছে, অপেক্ষা কেবল সেই দিনগুলোর। কারণ ইতিহাসের এই নতুন অধ্যায়ে বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে আমরা আর কোনো অসহায় শিকার নই। আমরা এখন আমাদের নিজেদের আকাশ, মাটি আর জলসীমার এক ছত্র অধিপতি। আর সেই লৌহ কঠিন সীমানায় কোনো পরাশক্তি যদি নাক গলাতে আসে তবে তাদের পরিণতি যে কতটা ভয়াবহ হবে তা দেখার জন্য প্রহর গুনছে পুরো দক্ষিণ এশিয়া।